বাংলাদেশের ক্রিকেটে একটা দুর্বার ব্যস্ততা এই মুহূর্তে চলছে এবং এই ব্যস্ততার মাঝখানে হয়ে গেছে আবার গ্লোবাল সুপার লিগের ফাইনাল। সেই ম্যাচে গ্র্যান্ড ফাইনালে আমরা দেখেছি রংপুর রাইডার্সের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শুরুর দিকটা তারা খুব একটা ভালো করতে পারেনি, টুর্নামেন্টটা শুরু করেছিল ক্লোজ ম্যাচ হেরে, অ্যান্ড দেন টানা জয় পেয়েছে, ফাইনালে উঠেছে, ফাইনালে একক আধিপত্য, দারুণ ডমিনেন্স দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপা নিজের করে নিয়েছে। গ্লোবাল ইভেন্টে বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি দল এভাবে প্রতিরোধ করে কামব্যাক করে শিরোপা জিততে পারবে, এটা আসলে অবিশ্বাস্য ছিল। যেই দলটার 11 সাজানো নিয়ে একটা সময় অনেক বেশি ক্রাইসিস ফেস করতে হয়েছে, সেই দলটাই অসাধারণ করেছে। কেন এই আলোচনা? বাংলাদেশের ওয়ানডে ম্যাচের আগে আর মাত্র ক ঘন্টা পরই বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। তার আগে গ্লোবাল সুপার লিগের আলোচনা অনেক বেশি যৌক্তিক হয়ে ওঠে একটাই কারণে, সেখান থেকে কনফিডেন্স নিয়ে অন্তত দুজন ক্রিকেটার এই মুহূর্তে বাংলাদেশের ন্যাশনাল স্কোয়াডে যোগ দিয়েছেন এবং সেই দুজনের অন্তত একজন কনফার্ম খেলবেন, আরো একজনও হয়তো খেলবেন। কে খেলবেন না সেই ডিসকাশনে যাব। তবে এই যে কনফিডেন্সের কথা বলছিলাম, বাংলাদেশ দল উইন্ডিজে তাদের যে মিশন সেটা শুরু করেছে পরাজয় দিয়ে। প্রথম টেস্টে তারা পরাজিত হয়েছিল, তারপর অসাধারণ কামব্যাক। জ্যামাইকা টেস্টে আমরা দেখেছি কিভাবে জাকের আলী অসাধারণ করলেন, কিভাবে মেহেদী হাসান মিরাজ অসাধারণ ক্যাপ্টেন্সি করলেন, কিভাবে বাংলাদেশ দল খাদের কিনারা থেকে কামব্যাক করে শেষ পর্যন্ত নাহিদ রানার অসাধারণ বোলিংয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করলো। সেই কনফিডেন্সের সাথে গ্লোবাল সুপার লিগের ফাইনালটাও যেহেতু উইন্ডিজেই হয়েছে, ভিন্ন একটা স্টেটে, সেটা কিন্তু যোগ হয়েছে। বাংলাদেশ দল তাদের প্রথম ওয়ানডেতে বেশ চমক জাগিয়ে শুরু করতে চায় এবং এই দলটায় সাকিব নেই, তামিম নেই, মুশফিক নেই, শান্ত নেই, তাওহিদ হৃদয় নেই, মুস্তাফিজ নেই। এত না থাকার পরেও কিছু দারুণ জায়গা রয়েছে যেগুলো আসলে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে কনফিডেন্স জাগাচ্ছে। চমকের কথা বলছিলাম, আসলে চমকের জায়গাটা কোথায়? বাংলাদেশের ওপেনিং এ কে নামবেন, ওপেনিং এ কোন দুজন ব্যাটারকে আমরা দেখতে পাবো, সেটা একটা ডিসকাশনের বিষয় এবং সেই ডিসকাশনে অন্তত 3 জনের নাম খুব সিরিয়াসলি আসে। যেই 3 জনের নাম আসে সেই 3 জনের একজন সৌম্য সরকার, যিনি সেই ফাইনাল ম্যাচে অসাধারণ করেছেন, টুর্নামেন্টে হাইয়েস্ট রান করেছেন, সর্বোচ্চ স্ট্রাইক রেট, সবচেয়ে বেশি 4 মারা ক্রিকেটার, সবচেয়ে বেশি 6 মারা ক্রিকেটার, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, অনেক অ্যাচিভমেন্টস। ধারাবাহিক সৌম্য ফাইনালি গায়ানা থেকে সেই ধারাবাহিকতা অনুবাদ করার অপেক্ষায় সেন্ট কিটসে। সৌম্য সরকারের নাম অবশ্যই থাকবে। লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম, এই যে 3 জনের নাম বললাম, মোটামুটি আমি যতটুকু জানি, যতটুকু কনফার্ম, সেই জায়গা থেকে এই 3 ওপেনারের 3 জনই বাংলাদেশের প্রথম ম্যাচের 11-এ থাকবেন। বাংলাদেশ দলের টোটাল ওপেনার সংখ্যা 4। এদের সাথে পারভেজ হোসেন ইমনও রয়েছে। প্রথম ম্যাচে পারভেজ ইমনের খেলার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই, বরং 3 ওপেনার খেলবেন এবং এই 3 ওপেনারের পজিশনটা হবে 1, 2, 3। কোন দুজন ওপেন করবেন সেটা নিয়ে একটা আলোচনা হতেই পারে। লেফটি রাইটি কম্বিনেশন যদি হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি লিটন কুমার দাসের স্পটটা ওপেনিং এ হবে। কিন্তু লিটন স্পট যেখানে হোক আর সৌম্যের স্পট যেখানে হোক না কেন, তানজিদ হাসান তামিম তিনি ওপেনিং এই নামবেন। তার পার্টনার সৌম্য সরকার হবেন নাকি লিটন কুমার দাস হবেন, সেটা নিয়ে ডিসকাশন। কারণ তানজিদ তামিম তার ক্যারিয়ারে বাংলাদেশ দলের হয়ে 50 ওভার্স ম্যাচে বেসিক্যালি ওপেনিং এ করে এসছেন। সো তানজিদ তামিমের পার্টনার হতে পারেন লিটন অথবা সৌম্য সরকার, কিন্তু তানজিদ তামিম ওপেনিং এর স্লটটা কনফার্ম নিজের জন্য করে ফেলেছেন। 3টে স্পট চলে গেল। বাংলাদেশ দলের 4 নাম্বার স্পট, যে জায়গাটা আসলে আমরা অনেক বেশি তাওহিদ হৃদয়কে এই মুহূর্তে মিস করছি, তিনি থাকছেন না। অথবা আমরা হয়তো কি বলবো, আমাদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে মিস করছি, তিনিও থাকছেন না। নাজমুল হোসেন শান্ত, তাকে হয়তো মিস করছি, তিনিও থাকছেন না। 4 নম্বর স্পটে আমার যতটুকু মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি আসলে দায়িত্ব গ্রহণ করবেন। নাম্বার 5-এ জাকের আলী অনিক, নাম্বার 6-এ আফিফ হোসেন ধ্রুব, নাম্বার 7-এ মেহেদী হাসান মিরাজ। এই যে 7টা স্পট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই 7টা স্পটের মধ্যে আমরা শুধুমাত্র একজনকে পেয়েছি যিনি বোলিং ডিপার্টমেন্টে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তিনি হচ্ছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। বাকি 6 জন, মেহেদী হাসান মিরাজ ছাড়া বাকি 6 জন কিন্তু নিখাত ব্যাটার। সো বাকি যে 4টা স্পট থাকে 7 পর্যন্ত আমরা পেয়ে গেছি,
সেই 4টা স্পটে ডেফিনেটলি বাংলাদেশের 4জন বোলার খেলবে। এই 4জন বোলারের কজন স্পিনার, কজন পেসার? আমার কাছে মনে হয় মিরাজের সাথে আরো একজন স্পিনার ডেফিনেটলি খেলবে, এবং সেই স্পিনার কে হতে যাচ্ছেন সেই প্রশ্নের উত্তর মেলানোর যদি চেষ্টা করি, আমার বাজি হচ্ছে নাসুম আহমেদের পক্ষে। রিশাদ হোসেন ভালো করেছে, রিশাদ হোসেন 2 উইকেট পেয়েছে ফাইনালে। রিশাদ হোসেনের ক্যারিবিয়ান কন্ডিশনে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে ভালো করার এক্সপেরিয়েন্সেস রয়েছে, বাট হোয়েন এভার ইউ আর কনভার্টেড টু 50 ওভার্স ক্রিকেট, দিস ইজ আ ডিফারেন্ট সিনারিও। 50 ওভারের ক্রিকেট মানে ইউ হ্যাভ টু বোল অ্যাট লিস্ট, কি বলবো, 8টা ওভার তো আপনি করবেন, 10 ওভার না করলেও। সো 4 ওভারের ক্রিকেট মানে একজন বোলার আসলে 20 ওভার্স ক্রিকেটে যেটা করে, আর 10 ওভারের ক্রিকেট ইজ কি বলবো, যে ডিফারেন্ট ইস্যু। সো ওই জায়গা থেকে রিশাদ হোসেনের থেকে মোর কন্ট্রোল বোলার হচ্ছেন নাসুম আহমেদ, মোর ইকোনমিক্যাল হচ্ছেন নাসুম আহমেদ, এবং একজন বাহাতি অর্থোডক্স সাকিব আল হাসান যেহেতু নেই, নাসুম আহমেদের চান্সেসটা বেশি। নাম্বার 8 স্পট ডান। 3টা পজিশন থাকে, 3জন পেসার কারা হবেন? বাংলাদেশ দলে 5জন পেসার রয়েছেন আমরা জানি। সেই 5জন পেসারের শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব। নামগুলো একটানা বলাটা খুব ডিফিকাল্ট, না দেখে বলে ফেলেছি। এই 5 থেকে 3জন থাকবেন, এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট, এবং সেই জায়গায় তাসকিন আহমেদকে না রাখার কোনো কারণ নেই। ডেফিনেটলি তিনি পেস আক্রমণে আমার কাছে মনে হয় লিড করবেন। তাসকিন আহমেদের সাথে আমি মনে করি নাহিদ রানাকেও রাখা হবে। তার লাস্ট টেস্টে পারফরম্যান্স, তিনি যখন সর্বশেষ শারজাতে যে ওয়ানডেটা খেললেন সেখানটায় তিনি ভালো করেছিলেন, সেখানকার পারফরম্যান্স, এই যে 2 জায়গায় পারফরম্যান্স এবং ফরম্যাট বদলালেও তার পারফরমেন্সে যে বদল আসে না, বলের গতিতে যে বদল আসে না, সেই জিনিসটা ডেফিনেটলি বাংলাদেশ দল চাইবে যে সেন্ট কিটসে অনুবাদিত হোক। সো তাসকিন আহমেদের সঙ্গী নাহিদ রানা দুজন 2 টেস্টে 2টা ভিন্ন টেস্টে 5 মেরেছিল, কিন্তু আরেকজনকে তাদের সাথে শরীফুল ইসলাম রয়েছেন হাসান মাহমুদ, এবং রয়েছেন তানজিম সাকিব। আমার কাছে মনে হয় যে এই 3 পেসারের থেকে যদি আমাকে পিক করার জন্য বলা হয়, আমি ছোট সাকিবকেই পিক করব। ছোট সাকিবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাগ্রেশন। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা তার রয়েছে সেটা হচ্ছে তিনি ক্যারিবিয়ান কন্ডিশনে সবশেষ টি20 ওয়ার্ল্ড কাপে অসাধারণ করেছিলেন। এবং আমার কাছে মনে হয় যে তানজিম সাকিব তিনি যদি সুযোগ পান এবং তাকে যদি রেসপন্সিবিলিটি দেয়া হয়, অনেক সময় হয় না যে ম্যাচ আমরা হেরে যাচ্ছি, কিছু করার নাই, এই টাইপের ক্রিকেটাররা না শেষ পর্যন্ত লড়েন। আমি শরীফুলকে ছোট করছি না, হাসান মাহমুদকে ছোট করছি না, বাট চান্সের দিক থেকে ডেফিনেটলি তানজিম সাকিব এগিয়ে। সো বাংলাদেশে 15 জন স্কোয়াড, সেই 15 জন স্কোয়াড থেকে 4 জন ক্রিকেটার বাদ যাবেন। সেই 4 জন ক্রিকেটার বাদ গেলেই 11 জন আসলে ফিক্সড হবে। বাদ পড়ার তালিকায় ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন এবং পারভেজ হোসেন ইমন। এর বাইরে যে 11 জন রয়েছেন সেই 11 জনকে নিয়ে বাংলাদেশ প্রথম ম্যাচের 11 নামে, যেখানে 3 জন ওপেনার খেলবেন। ওপেনিং এ একজন স্পটটা ফিক্সড, তিনি হচ্ছেন ছোট তামিম, কিন্তু বাকি যে 2 জন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার, তার আসলে কে ওপেন করবে না কে নাম্বার 3 তে নামবেন সেটা এখন পর্যন্ত ডিসাইডেড না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। জ্যামাইকাতে বাংলাদেশ জয় পেয়েছে, বাংলাদেশ নারী দল খারাপ করেনি আয়ারল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের ওয়ানডেতে ফর্মে ফেরাটা জরুরি, কারণ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন কিন্তু এই ফর্মেটই।